সঞ্জয় যে স্বস্তিক ডিএনএ টেস্টের রিপোর্ট দিয়ে কোর্টে সেটা প্রমাণ করে দিল গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় স্বস্তিককে প্রিয়ঙ্বদা বলে, চলো চলো, তোমার জন্য আজকে কি রান্না হয়েছে জানো তো? সবকিছু আমি রেডি করে দিয়েছি। টিপ আজকে নিজের হাতে তোমার জন্য পরোটা, আলুর দমে সবকিছু রান্না করেছে। তখনই স্বস্তিক বলে, আমি তো এসব খাই না। তখন প্রিয়ঙ্বদা বলে, তাহলে তাহলে তুমি কি খাও? তখন তো এই কথা শুনে টিপ অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে প্রিয়ঙ্বদা বলে, তাহলে তুমি কি খাও বলো না, আমরা সেটাই না হয় রান্না করব। তখন স্বস্তিক বলে, আমি আমি কি খাই, কি খাই, এই বলতে বলতে টিপের সামনে গেলে টিপ বলে, তুমি কি স্যান্ডউইচ খাও? তখনই স্বস্তিক বলে, হ্যাঁ, আমি আমি স্যান্ডউইচ খাই, আর সাথে একটা ফ্রুট। কি ফল খাই, কি ফল খাই? হ্যাঁ, আপেল, আপেল খাই। তখনই টিপের গীতার বলা কথাগুলো মনে পড়ে যায়। তখন এই বলেই চিৎকার করে ওঠে টিপ, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে স্বস্তিককে একটা ঠাসিয়ে চড় মারে টিপ, যা দেখে প্রিয়ঙ্গদা চমকে যায়। তখনই স্বস্তিক টিপকে বলে, তুমি আমাকে মারলে? তোমাকে আমি ভালোবাসি টিপ, আর তুমি আমার গায়ে হাত তুললে? কেন, কেন তুললে টিপ? তখনই টিপ অবাক হয়ে স্বস্তিকের দিকে তাকায়। তখনই প্রিয়ঙ্গদা বলে, টিপ, এসব তুমি কি করছো? তুমি সঞ্জয়ের গায়ে হাত তুলছো কেন? তুমি এরকম পাগলের মতো কেন করছো? তখন টিপ বলে, মা, মা, আমি ওকে হারাতে পারবো না, হারাতে পারবো না, ওকে কেড়ে নিয়ে যাবে। তখনই প্রিয়ঙ্কদা বলে, কে কেড়ে নিয়ে যাবে? কাকে তুমি হারাতে পারবে না, কিসের ভয় তোমার? তখনই টিপ গিয়ে সঞ্জয়কে জড়িয়ে ধরে। তখন বলে, আমি না তোমাকে হারাতে পারবো না, বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। এই প্রথম, এই প্রথম আমাকে কেউ ভালোবেসেছে। তোমাকে, তুমি আমাকে ভালোবেসেছো। এতদিন সবাই শুধু আমার টাকা দেখেছে, আমার সবকিছু দেখেছে। আর আমার এই যে সৎমা, সেও না আমাকে কোনোদিনও ভালোবাসেনি, কোনোদিনও না। এই প্রথম তুমি আমাকে ভালোবেসেছো, আমাকে ছেড়ে চলে যেতে চাইলে না, তোমাকে আমি গলা টিপে মেরে ফেলবো। তখনই টিপের এরকম ডিসপারেট ব্যবহার দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে স্বস্তিক। প্রিয়ঙ্গদাও চমকে যায়। তখন টিপ বলে, বলো, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? বলো না, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমাকে কোনোদিনও তুমি ছেড়ে যাবে না, আমি না তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি সঞ্জয়। এই বলে চিৎকার করে কাঁদতে থাকে টিপ। তখনই স্বস্তিক অবাক হয়ে তাকিয়ে থাকে, কি করবে বুঝতে পারে না। তখনই টিপের কাছে ফোন আসে। তখন ফোনটা রিসিভ করলে গীতা বলে, আসলে স্বস্তিক বাবু কি হ্যান্ড ওয়াশ ইউজ করে, কি শ্যাম্পু ইউজ করে, কি সাবান ইউজ করে বলে দেবো? তখনই টিপ রেগে যায় আর বলে, কি চাইছো তুমি, কি বোঝাতে চাইছো তুমি? তোমাকে এখানে ফোন করতে বারণ করেছি না? তখন গীতা বলে, আসলে আমি তো। তখন টিপ বলে, একদম কথা বলবে না। তোমার থেকে আমি কেন জানতে চাইবো আমার স্বামী কি করবে না করবে? শোনো, সঞ্জয় আমার স্বামী, তাই ও চা খাবে, ও আমার সঙ্গে আমি যা রান্না করব তাই খাবে। ও আমার স্বামী, ও কি খাবে না খাবে সেটা আমি ঠিক করব, তুমি না। তাই একদম আমাদের মাঝখানে ঢোকার চেষ্টা করবে না। শোনো, তুমি যদি ভালো বাড়ির বউ হয়ে থাকো, ভালো মেয়ে হয়ে থাকো, তুমি যদি সত্যি অন্তঃসত্ত্বা হয়ে থাকো, তাহলে তোমার যদি কোনো রকম কোনো মান সম্মান থাকে, আমাকে আর ফোন করবে না। এই বলে টিপ ফোনটা রেখে দেয়। তখনই গীতা বলে, টিপ এরকম ব্যবহার কেন করলো, কেন করলো এরকম ব্যবহার? ছি, আমি তো বুঝতেও পারছি না। ঠিক তখনই সেখানে মেহেক চলে আসে আর সেই বলে, কি, তুমি টিপকে ফোন করেছিলে? তখন গীতা বলে, কে? তখন মেহেক, পলয় আর অঙ্কিত আসে। তখন মেহেক বলে, আমি জানি তুমি টিপকে ফোন করেছিলে, তাই তো? ছোটদা কি ভালোবাসে, কি খায় সেগুলো বলার জন্য। তখন গীতা বলে, হ্যাঁ, জানো তো, অদ্ভুত, অদ্ভুত বিহেভ করলো। কিন্তু আমি না বুঝতে পারছি, ওই আমার স্বস্তিক, ও আমার স্বস্তিক। কারণ ও না চা খায়নি, চাটা রিফিউজ করেছিল। আর ও খেতে চেয়েছিল কফি, কফি খেতে চেয়েছিল, আর নাস্তাটাও না করেনি। তখন গীতা বলে, আমি জানি ওই স্বস্তিক। তখন অঙ্কিত বলে, কিন্তু টিপ তো এটা কিছুতে প্রমাণ করতে দেবে না, এটা কি করে প্রমাণ করা যাবে? তখন গীতা বলে, আমাকে তো প্রমাণ করতেই হবে। তখন গীতা বলে, দেখো, এটা তো আমি প্রমাণ করবই, প্রমাণ করবই যে ওই স্বস্তিক, ওই ভজন মিত্তির আমার কিচ্ছু করতে পারবে না, কিছু না। কারণ ভজন মিত্তিরকে আমি ভালো করে চিনি, ভালো করে। আর আমি যতদূর বুঝতে পারছি, ওই আমার স্বস্তিক। তখনই পলয় বলে, কিন্তু ভজন মিত্তির, সেও কিন্তু এই কেসটা কিছুতেই হারতে চাইবে না। আর টিপও কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। তাই তোমাকেও নিজের দিকটা বুঝতে হবে, বুঝতে হবে গীতা। ওই টিপ কিন্তু যা খুশি তাই করতে পারে। তখন গীতা বলে, ওই ভজন মিত্তির আমি জানি জেতার চেষ্টা করবে, কিন্তু ও যদি সাপ হয়ে থাকে না, তাহলে আমিও না বাজ পাখি, ওকে একদম সোজা আকাশে নিয়ে তারপরে ওর উপর আক্রমণ করব। আকাশে না সাপ কিচ্ছু করতে পারে না। তাই ওর মতো করে ওকে খেলাটা খেলবো, আর এমন ভাবে খেলাটা খেলবো যে ভজন মিত্তির কখনো কোর্টে আসার সাহসও পাবে না, কখনো না। তখনই এই কথাগুলো শুনে অবাক হয় সবাই। তখনই গীতা বলে, কিন্তু তার আগে স্বস্তিক বাবুর
সবকিছু মনে পড়াতে হবে আমাকে। ওইদিকে পলয় বলে, দেখো গীতা, তোমার কিন্তু জীবনে রিস্ক রয়েছে, কারণ তোমার জীবনে এমনিতে অনেকগুলো শত্রু তুমি বানিয়ে নিয়েছো। এবার যদি টিপকেও তুমি শত্রু বানিয়ে নাও না, তাহলে কিন্তু তোমার বাচ্চার ক্ষতি হতে পারে, তোমারও ক্ষতি হতে পারে। টিপ কিন্তু তোমাকে ছেড়ে দেবে না, কারণ টিপকে আমি যতদূর চিনি ও কিন্তু ভালো মেয়ে নয়। তখন গীতা বলে, আমি জানি ছোটকা, আমার বিপদ হলে হবে, তারপরেও এই পরিবারে আমি স্বস্তিক বাবুকে ফিরিয়ে আনবোই, আমার বাচ্চার জন্য হলেও ফিরিয়ে আনবো, আমি এই লড়াইটা লড়বো। তখন অঙ্কিত বলে, কিন্তু ভজন মিত্তি, সে সে তো ছাড়বে না। তখনই মেহেক বলে, হ্যাঁ গীতা বৌদি, সে কিন্তু ছাড়বে না। ঠিক তখনই গীতার ফোনে ফোন আসে। তখন ভজন মিত্তির ফোনটা দিলেই তখন গীতা বলে, কে ভজন মিত্তি? তুই তুই ফোন করেছিস তাই না? কেন ফোন করেছিস? তখনই ভজন বলে, দেখ গীতা, তোকে আমি সাবধান করছি, এই কেসটা না তুই জিততে পারবি না, জিততে পারবি না তুই। তখন গীতা বলে, শোন, এই কেসটা না আমি জিতবো, কারণ ও আমার স্বস্তিক বাবু, সেটা আমি কোর্টে প্রমাণ করে দেব। তখনই ভজন বলে, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। তখনই গীতা বলে, তুই বাড়াবাড়ি করছিস। শোন, তুই ভাবছিস কি তুই কেসটা জিতে যাবি? তোর মতো মানুষকে না এই গীতা গণায়ও ধরে না। আর তোর এমন অবস্থা করবো না যে তুই কোর্ট থেকে এবার বেরোলে আর কোর্টে ঢোকার সাহস পাবি না। তখন ভজন মিত্তি রেগে যায় আর বলে, শোন গীতা, তুই না অন্তঃসত্ত্বা, তুই তো বেবি ক্যারি করছিস, তোর না কদিন পরে বাচ্চা হবে, তাই নিজেকে না সামলে রাখ, এসবের থেকে দূরে থাক। তখন গীতা বলে, এই ভজন মিত্তির, তুই আমাকে থ্রেট করছিস? তোর এত বড় সাহস, পারলে এই কেসটা না জিতে দেখা কোর্টে গিয়ে। তখন ভজন বলে, হ্যাঁ, কেসটা তো আমি কোর্টেই লড়বো, এবার তুই হারবি, এবার আমি জিতার জন্য কি করতে পারি সেটা তুইও দেখবি। তখন গীতা বলে, কেসটা তো আমিই জিতবো, তাহলে হয়ে যাক বাজি। কেসটা যদি আমি জিতি, তাহলে তুই কোনোদিনও ওই কোর্ট চত্বরে যাবি না, মনে থাকবে? তখন ভজন বলে, আর যদি আমি জিতি, তাহলে তুইও তুইও ওই কোর্ট চত্বরে যাবি না। আমি যদি হেরে যাই না, তাহলে আমি এই কালো কোর্ট আর করবো না, বুঝতে পেরেছিস? তাহলে হয়ে যাক বাজি। তখন গীতা বলে, ঠিক আছে, হয়ে যাবে বাজি। এই বলে গীতা ফোনটা রেখে দেয়। তখনই ভজন মিত্তির টিপকে বলে, শুনুন, আমি আপনাকে যেভাবে বলছি ঠিক আপনি সেগুলোই কোর্টে গিয়ে বলবেন, আর আপনি আপনার সঞ্জয়কেও শিখিয়ে দেবেন, দরকার হলে ওকে পড়ার মতো করে পড়াবেন, বুঝতে পেরেছেন? এর বাইরে যেন একটা কথা বলা না হয়, একটা কথাও না। তখন টিপ বলে, কি করে কি করে সঞ্জয়কে আমি বলাবো বলুন তো? পুলিশ তো সে ওকে এই বাড়ি থেকে অন্য জায়গায় নিয়ে রাখবে, তখন তখন ওকে কি করে আমি কথাগুলো শিখিয়ে দেব, কি করে? তখন ভজন বলে, ওই গীতা যা জিনিস, ও তো কোর্ট থেকে অর্ডার বের করেছে না, আমিও আজকে কোর্ট থেকে একটা অর্ডার বের করবো। দেখুন, দেখুন তারপরে আমি কি করি, কিন্তু এই কেসটা কিন্তু আমাদের জিততেই হবে আমাদের কেসটা। আপনাকে আমি যেভাবে বললাম আপনি ঠিক ওইভাবেই করবেন। তখন টিপ বলে, ঠিক আছে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনি যেরকম ভাবে বললেন না, আমি ঠিক ওরকম ভাবেই করব। তখন তো ভজন এই কথা বলে তাকিয়ে থাকে টিপের দিকে। ওইদিকে দেখা যাবে হিরণকান্তি কৃপানকে বলে, শোনো, ওই স্বস্তিক হোক আর সঞ্জয় হোক, ওকে শেষ করে দিতে হবে। টিপের বাড়ি থেকে কোর্টের দূরত্ব 40 মিনিট, সে 40 মিনিট সময় আছে তোমার কাব্যিয়ার আর আমার হাতে, বুঝতে পেরেছো? তাই ওদেরকে উড়িয়ে দিতে হবে, শেষ করে দিতে হবে। তখন কৃপান বলে, হ্যাঁ বাবা, 40 মিনিট, কারণ জ্যাম তো থাকবেই, ট্রাফিক জ্যামের কারণে 40 মিনিট তো লাগবেই। এই 40 মিনিট সময়ই আমার জন্য যথেষ্ট, এর থেকে বেশি সময় লাগবে না। তখন হিরণকান্তি বলে, হ্যাঁ, ওদেরকে শেষ করে দাও, শেষ করে দাও। তখনই এই কথা শুনে কৃপানের মা বলে, না কৃপান, এ কাজ তোরা করবি না, এসবের মধ্যে আর ঢুকিস না তোরা। তখনই হিরণকান্তিকে বলে, দেখো, তুমি রাজনীতি থেকে বিতাড়িত হয়েছো তোমার এই বুদ্ধির জন্য, আর তুমি এখন কোন রকম কোনো কাজ করো না, শুধু শুধু ছেলে মেয়ের মাথাগুলো খাচ্ছ। প্লিজ এসব করো না, এসব করা বন্ধ করো। তখন কৃপানকে বলে, কৃপান, আমি তোকে বলছি, এসব করিস না বাবা, এসব করিস না। তখন হিরণকান্তি বলে, এসব থেকে পিছপা হওয়ার কোনো উপায় নেই। তখন কৃপান বলে, হ্যাঁ মা, এসব থেকে পিছপা হওয়ার কোনো কারণ নেই। ও স্বস্তিক হলে আমার দিদি ফেসে যাবে। তখনই কৃপানের মা বলে, কিন্তু ও তো স্বস্তিক নয়, ও তো সঞ্জয়, ও তো টিপের স্বামী। তখন কৃপান বলে, না মা, ও স্বস্তিক, আমি জানি ও স্বস্তিক, ও কোনো সঞ্জয় নয়। ও যদি একবার কোর্টে গিয়ে মুখ খোলে না, তাহলেই কিন্তু আমার দিদি ফেসে যাবে, ও জেল হয়ে যাবে, ওর জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না, এই রিস্কটা আমি কিছুতেই নিতে পারি না। দিদি তো শুধুমাত্র গীতার বাচ্চাটাকে চেয়েছিল, ওর ভালোবাসার জন্য সবকিছু করেছিল। ও বাচ্চাটা নিয়ে এখান থেকে পালিয়ে যাবে, আর বাবা, তুমি যা বলেছো সেটা হয়ে যাবে। তখনই পদ্ম সব কথাগুলো শুনে নেয়, আর সেখান থেকে সঙ্গে সঙ্গে পদ্ম পালিয়ে যায়। ওইদিকে গীতা কোর্টে যাওয়ার জন্য রেডি হয়, আর টিপের আর স্বস্তিকের কথাগুলোই ভাবতে থাকে।
সে কথাগুলো ভাবতে ভাবতে কষ্ট পায়। তখনই মেহেক বলে, কোর্টে যাওয়ার জন্য রেডি হচ্ছ? তখনই মেহেককে দেখে গীতা বলে, কে? তারপরেই গীতা বলে, জানো তো, আমার না অদ্ভুত একটা কষ্ট হচ্ছে স্বস্তিক বাবু, তাকে তো আমাকে ফিরিয়ে আনতেই হবে, জানো তো, আমার জন্য, আমার বাচ্চার জন্য, এই বাড়ির জন্য, তাকে তো আমাকে এই বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। এই কেসটা তো আমি জিতে যাব, কিন্তু সে কেন যে সবকিছু অস্বীকার করছে সেটাই বুঝতে পারছি না আমি। তখনই পলয় সেখানে চলে আসে, এসেই বলে, গীতা দেখো, তোমার একা এখন এই সময় কোর্টে যাওয়া ঠিক হবে না, তোমার রিস্ক হয়ে যাবে, তুমি প্লিজ একা এভাবে যেও না, তোমার জীবনে সিকিউরিটি দরকার, তুমি এখন বাচ্চা ক্যারি করছো। তখন অঙ্কিত বলে, হ্যাঁ গীতা বৌদি, তুমি একা একা যেও না। তখন পলয় বলে, একবার শুধু আমাদের কথাটা শুনো। তখন গীতা বলে, না, আমার কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না ছোটকা, আমাকে কোর্টে যেতেই হবে, আমার এখানে অনেক কিছু প্রশ্ন দাঁড়িয়ে আছে, আমাকে যে যেতেই হবে, সবকিছু আমাকে প্রমাণ করতে হবে। তখন রাকা বলে, প্লিজ গীতা, তুমি একবার শুধু তোমার ছোটকার কথাটা শোনো, তোমার কোনো ঝুঁকি হতে পারে, তোমাকে কেউ আঘাত করার চেষ্টা করতে পারে, তুমি বোঝার চেষ্টা করো। তখন গীতা বলে, আমাকে কেউ ছুঁতেও পারবে না, কারণ আমি একজন অ্যাডভোকেট, আমার কেউ কিছু করতে পারবে না। তখন মেহেক বলে, গীতা বৌদি, একটু সবার কথাটা শোনো, তোমার তোমার ক্ষতি হতে পারে। তখন এই কথা শুনে এলিন সহ সবাই তাকিয়ে থাকে। তখন মেহেক বলে, হ্যাঁ তুমি তো অন্তঃসত্ত্বা, আমি জানি ওটাই আমার ছোটকা, কিন্তু সেটা প্রমাণ করতে গিয়ে তো তুমি টিপকে নিজে শত্রু বানিয়ে নিয়েছো। তখন এলিন বলে, হ্যাঁ, জেঠুও নিজেও তৈরি হচ্ছে, কালো কোট পরে রেডি হচ্ছে কোর্টে যাওয়ার জন্য, নিজের সন্তানকে পাওয়ার আশায়, চোখে ভালো করে দেখতে পাচ্ছে না, ঝাপসা দেখছে, তারপরেও সে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখনই পলয় বলে, হ্যাঁ গীতা, তুমি একটু দেরি করো, তোমার তোমার জন্য সিকিউরিটি দরকার আছে। তখন গীতা বলে, না ছোটকা, আমার জন্য সিকিউরিটি দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আমি একটা ক্যাব বুক করে চলে যেতে পারবো, আমাকে যে সবটা প্রমাণ করতে হবে কোর্টে গিয়ে, সবটা আমি প্রমাণ করে দেবো, কারণ আমার হাতে তো প্রমাণ রয়েছে, ওই হ্যান্ডরাইটিং এক্সপায়ার্টের রিপোর্টটা সেটা আছে। তখনই গীতা বলে, আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না। তখন পলয় বলে, বাড়ির গাড়িটা অন্তত নিয়ে যাও। তখন গীতা বলে, না, বাড়ির গাড়িও আমাকে নিতে হবে না, আর তাছাড়া এই সময় আমি স্কুটিও চালাতে পারবো না। তখন রাকা ওরা সবাইকে গীতাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু গীতা কারো কথা শুনে না, আর বলে, না, আমাকে তো আজকে কোর্টে যেতে হবে। তখনই অঙ্কিত বলে, তাহলে বড়বাবুকে ফোন করে সিকিউরিটি ব্যবস্থা করলে হতো না? তখন পলয় বলে, হ্যাঁ, বড়বাবুকে একটা ফোন করি, বড়বাবুকে না হয় বলি তোমার সিকিউরিটি ব্যবস্থা করতে। তখন গীতা বলে, না, আমার লড়াই, এটা আমার লড়াইটা আমাকে লড়তে হবে, আমার সন্তানের জন্য লড়তে হবে। এই বলেই গীতা বেরিয়ে তারপরে চলে যায়। ওদিকে দেখা যাবে পদ্ম চলে আসে দৌড়ে, আর বলে, উকিল দিদিমণি কোথায়? তখন পলয় বলে, কেন, কি হয়েছে? তখন পদ্ম বলে, উকিল দিদিমণিকে খুন করার পরিকল্পনা করছে। হ্যাঁ, কৃপানরা উকিল দিদিমণিকে খুন করে দেবে, মেরে দেবে। তখনই পলয় বলে, কি বলছো তুমি? না না, এটা হতে পারে না। তখন অঙ্কিত বলে, আমি যাই, আমি গিয়ে দেখি। তখন পলয় বলে, ক্যাব নিয়ে তো গীতা হয়তো বা চলেও গেছে। তখন মেহেক বলে, এখন কি হবে তাহলে? তখনই পলয় ফোন করে বড়বাবুকে। তখন বড়বাবু বলে, হ্যাঁ বলুন। তখনই পলয় বলে, বড়বাবু, আমি পলয় মুখার্জি বলছি, আসলে গীতা এখনই কোর্টের জন্য বেরিয়ে গেল। তখন বড়বাবু বলে, হ্যাঁ তো কি হয়েছে? তখন পলয় বলে, আসলে পদ্ম বলল ওখানে নাকি গীতাকে মেরে ফেলার চেষ্টা করা হবে, তার জন্যই আমি আপনাকে ফোন করেছি, ও সিকিউরিটি দরকার আছে। তখন তো বড়বাবু সবটা শুনে অবাক হয়ে যায়। তখন পলয় বলে, প্লিজ বড়বাবু, আপনি গীতাকে বাঁচান। তারপরে বড়বাবু বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যাবে কোর্টে গীতা বলে, জজ সাহেব, আমি এখানে সঞ্জয় লাহিড়ীকে জেরা করার অনুমতি চাইছি। তখনই জজ সাহেব অনুমতি দিয়ে দিলেই তখন ভয় পেয়ে যায় ভজন আর টিপ। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।